খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির খবর নেই। চীন থেকে এসেছে 5 জনের চিকিৎসক দল। দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া মোনাজাত। খুব প্রয়োজন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর। ফিরতে চাইলে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। ভোটার ও প্রার্থিতায় সমস্যা হবে না, ইঙ্গিত ইসির। প্লট দুর্নীতির মামলা এবার শেখ রেহানার 7, টিউলিপের 2 বছরের জেল। ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও 5 বছরের সশ্রম কারাদণ্ড। গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। প্রশাসনে কু করার চেষ্টা চলছে, খুলনার সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ। অবাধ নির্বাচনে পরিবেশ তৈরি হয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। সরকারি মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতিতে হয়নি বার্ষিক পরীক্ষা। আন্দোলনে প্রাইমারি শিক্ষকদের একাংশ, ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবক। বাচ্চা আমাদের তো চিনতে, আমাদেরকে তো ফেরত গেলেও করার কিছু নাই, আবার পরীক্ষা নিলেও তো করার কিছু। অনেক বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমরা আসছি তাই আমরা পরীক্ষা দিতে একটা স্যারের এক এক রকম কথা। আন্দোলন করবো, পরীক্ষাগুলো শেষ করে স্যার আন্দোলন করতো। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সকল কর্মকর্তার নাম প্রকাশের দাবি শহীদ পরিবারের। বিচারের আওতায় এনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায়। আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এদিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো। তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। এটা একটা আফসোস, কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না। না দেখলেই যে দোয়া তাতে লাগবে না তা না, বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন, এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই। পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এখন অত্যন্ত অসুস্থ। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ।
ঢাকা। এ পর্যায়ে আমরা হাসপাতালের সামনে যাচ্ছি। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের জন্য অপেক্ষা করছেন। টিপু, বিদেশি চিকিৎসকদের একটি টিম তো এসেছে এবং আগামীকাল মূল চিকিৎসক দলও আসবে, সর্বাত্মক চেষ্টাই চলছে। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কোনো নতুন আপডেট জানতে পারলেন কিনা জানাবেন। বৃষ্টি, বিকেল নাগাদ চীন থেকে 5 সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল এভার কেয়ারে এসে পৌঁছেছেন এবং তারপরেই এভার কেয়ারে খালেদা জিয়ার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, সেই মেডিকেল বোর্ডের সাথে তারা যুক্ত হয়েছেন এবং তাদের সাথে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনিও রয়েছেন এবং একটি বৈঠক এই মুহূর্তে চলছে বলে আমরা জানতে পেরেছি। সেই বৈঠকটি বিকেল থেকে শুরু হয়েছে, এখনও সেটি শেষ হয়নি বলেই আমরা জানি এবং এই বৈঠকেই আসলে এই নির্ধারণ করা হবে যে এর পরবর্তীতে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি কী অবস্থায় আছে সেটি পর্যবেক্ষণের পরে তারা নির্ধারণ করবেন যে এর পরবর্তীতে তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার চিকিৎসা প্রক্রিয়াটা কী হবে। আপনি বলছিলেন যে আগামীকাল আরও একটি দল কিন্তু আসার কথা রয়েছে, আরও একটি বড় একটি দল চীন থেকে আসার কথা রয়েছে। সেই দলও কাল এসে এই দলটির সাথে যুক্ত হবে এবং তারা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন এবং আরও সমৃদ্ধ করবেন, তার চিকিৎসা ব্যবস্থা আর কী করে উন্নতি করা যায় সেটির জন্য তারা একযোগে কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই আজকের বৈঠকের কী ফলাফল হবে বা পরবর্তীতে কী সিদ্ধান্ত হবে সেটি এই বৈঠকের পরে AZM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে, তারপরেই আসলে আমরা জানতে পারবো যে কী সিদ্ধান্ত নেওয়া হলো। আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি টিপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, তারেক রহমান এখনও ভোটার নন। বিধি মেনে আবেদন করলে এবং ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায়। তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। শিগগিরই তিনি ফিরবেন, অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এমনটাই ছিল সবশেষ অবস্থান। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশে নেই ছেলে তারেক রহমান। ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি, জানান দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। এরপর থেকেই জনমনে প্রশ্ন, তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায়? আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর, তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই, বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আইন উপদেষ্টা বিশ্বাস করেন সঠিক সময়েই দেশে ফিরবেন তারেক রহমান। আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান, তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন তিনি। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। 31শে অক্টোবর 2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তাদেরই নাম ভোটার তালিকায় আসবে। তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু সম্ভব বলে রোববারই জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটা দেশের নাগরিককে তার দেশে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় এবার শেখ রেহানাকে দেওয়া হয়েছে 7 বছরের জেল। 2 বছরের সাজা হয়েছে তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকেরও। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4। 3 জনকে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর দুদক আইনজীবীরা বলেন, এই রায় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য বার্তা হয়ে থাকবে।
প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক। সোমবার পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত। এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে। শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, রাজুক, গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত। সেই তথ্য উঠে এসেছে গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দেবে তখন আর এগুলোর প্রয়োজন হয় না, কারণ ওটাই একটা সাক্ষী। পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা দেন আদালত। আর ক্ষমতার অপব্যবহার করায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া এ মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের 14 কর্মকর্তাকে 5 বছর করে সাজা দেন আদালত। আমরা গণভবনের কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকি কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলায় আইনি লড়াইয়ের সুযোগ থাকা সত্ত্বেও আসামিরা নিজ থেকেই বিচারের মুখোমুখি হননি। ভবিষ্যতের রাষ্ট্রপ্রধানরা যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে সেই বার্তা হয়ে থাকবে এই রায়, মনে করেন দুদক আইনজীবীরা। এখন পর্যন্ত রাজুকের প্লট দুর্নীতির 4 মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার আসামিরা পলাতক থাকায় আপাতত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে এখন দেখার বিষয় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাজা কিভাবে কার্যকর হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দণ্ডিত হলেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অভিযোগ, এমপি পদ কাজে লাগিয়ে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করে মাকে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে দেন। আদালত বলছে বিদেশে অবস্থান করলেও বিচারের মুখোমুখি হতে হবে তাকে। তবে তাকে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা সাজা কার্যকর করা হবে সেটি এখন দেখার বিষয়। 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে গোপন অনেক কিছুর মতোই দুদকের কাছে আসতে থাকে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির ফিরিস্তি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট নেয়ার অভিযোগ না থাকলেও মা ও তার পরিবারকে প্লট বরাদ্দ দিতে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেন টিউলিপ। এমন অভিযোগ এনে শেখ রেহানার সাথে টিউলিপের বিরুদ্ধেও চলতি বছরের জানুয়ারিতে মামলা করে দুদক। এদিকে জানুয়ারিতে বেশ কয়েকটি প্লট দুর্নীতির অভিযোগে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ সিদ্দিক। যদিও তিনি দুর্নীতির এসব অভিযোগ নানা সময় অস্বীকার করেন, তবে দুদক বলছে নিজেকে নির্দোষ দাবি করলেও টিউলিপের বিরুদ্ধে আছে প্রামাণিক নথির ভিত্তি। টিউলিপ সিদ্দিক একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব। দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে। তথ্য প্রমাণগুলোর মধ্যে আছে হোয়াটসঅ্যাপ সহ গোপন অ্যাপসের মাধ্যমে শেখ হাসিনাকে চাপ প্রয়োগের বিষয়টি। সোমবার রাজুকের পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। তবে এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশে সাজাপ্রাপ্ত ব্রিটিশ এই এমপির সাজা কিভাবে কার্যকর করবে সরকার? 2 জন ম্যাজিস্ট্রেট যারা তাদের জবানবন্দি গ্রহণ করেছিলেন, মানে অথেন্টিকেট করেছে যে হ্যাঁ এই 2 জন সাক্ষী আমাদের সম্মুখে এসে এই কথাগুলো বলেছে। সে যেহেতু এদেশের নাগরিক, বিদেশে থাকুক আর যেখানে থাকুক, তার বিরুদ্ধে এখন সাদা পড়ানো যাবে, যেখানে আছে সেখানে যাবে। এটা বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে। সাজাপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে আদালত বলেন, বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশে অবস্থান করলেও দেশে দুর্নীতি করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। আইনজীবীরাও বললেন, টিউলিপ সিদ্দিক বিদেশে অবস্থান করে প্রভাব খাটিয়েছেন বাংলাদেশে। প্লট দুর্নীতির আরও 2টি মামলায় টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও বিচার চলছে ঢাকার এই বিশেষ জজ আদালতে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
5 দফা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ 8 দল। সমাবেশে জামায়াতের আমির বলেছেন, প্রশাসনে কু করার চেষ্টা চলছে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে। বক্তারা অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ইসলামী ও সমমনা 8 দল। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির সহ দলগুলোর শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা কেউ শান্তিতে নেই। দেশে প্রশাসনিক কু করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। 8 দলের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, নির্বাচন পেছানোর ব্যাপারে ষড়যন্ত্র করছে একটি দল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। এক পক্ষ 24-এর অভ্যুত্থানপন্থী, অন্য পক্ষ 72-এর সংবিধানপন্থী। বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আরেক ভাগ 2024-এর বিপ্লবপন্থী। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। নতুন করে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন 8 দলের শীর্ষ নেতারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল ক্ষমতায় এলে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে। সকালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেওয়ার কথা বলেন রেজা কিবরিয়া। গণফোরাম, গণ অধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আর দেশ নিয়ে বিএনপির পরিকল্পনায় উৎসাহিত হয়ে যোগদানের সিদ্ধান্ত বলে জানান তিনি। 2018 সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে হবিগঞ্জ 1 আসন থেকে ধানেশীষ প্রতীকে নির্বাচন করা এই নেতা এবার বিএনপিরই প্রার্থী হতে চান। নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না, অনেক কিছু বদলে গেছে। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। রেজা কিবরিয়াকে দলে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, কিন্তু এই যোগদান দলের তৃণমূলের প্রতি অবমূল্যায়ন কিনা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান সাংবাদিকরা। আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া, এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা। বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচনের পরিবেশ নিয়েও। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিড়িক পড়ে গেছে, দম উঠে গেছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সচিবালয়ে যেখানে আছে তা জনাকীর্ণ, ভবনগুলো দেখতেও কদাকার। এখানকার বিভিন্ন সুবিধা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন আছে। এই অবস্থায় সচিবালয়ে সরিয়ে নেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। আর এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানালেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও উপদেষ্টা পরিষদ ও একনেক বৈঠক হতে বাধা নেই।
কয়েক মাসের ব্যবধানে অগ্নিকাণ্ডের বড় দুটো ঘটনা দেখল বাংলাদেশ সচিবালয়। এতে কারো মৃত্যু না হলেও স্পষ্ট হয়েছে কোথাও না কোথাও অগ্নি নির্বাপনে বড় গাফিলতি রয়ে গেছে সরকারের এই নার্ভ সেন্টারে। তার উপর একাধিক পুরনো ভবন, তার সরু করিডোর, এখানে সেখানে ছোট দোকান, চারদিকে মানুষ আর গাড়ির ভিড়, সব মিলিয়ে এমন পরিবেশে প্রশাসনিক কাজ চালানো বেশ কঠিন। সোমবার এসব উদ্বেগ উঠে আসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তখন আলোচনা চলছে সচিবালয়ের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও 21 তলা নতুন ভবন নির্মাণ নিয়ে। এমন ব্যস্ত এলাকায় প্রশাসনের প্রাণকেন্দ্র থাকা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। উঠে আসে শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রসঙ্গ। ফলশ্রুতিতে বাদ পড়ে নতুন ভবন নির্মাণের প্রকল্পটি। বিল্ডিংগুলোই দেখতে সুন্দর, আর ভিতরে যেগুলো হয়েছে নতুন, এগুলো তো যেখানে সেখানে যত্রতত্র, এবং রাস্তা কোন দিকে, পার্কিং কোথায়, কিছুই ঠিক নেই। পুরো জায়গাটাতেই যদি সচিবালয় থাকতে হয় তাহলে তো একটা বড় নকশা থাকতে হবে যে আমরা কোথায় কী চাচ্ছি, মাস্টার প্ল্যান থাকতে হবে। আর তার থেকেও বড় কথা হলো যে এখানেই সচিবালয় থাকবে কিনা, আমরা আরও বড়ভাবে চিন্তা করি না কেন। পরিকল্পনা উপদেষ্টা জানান সরকারি কর্মকর্তাদের অনেকেই প্রকল্প পরিচালক হতে চাইছেন না, কাজে আগ্রহ কম ঠিকাদারদের। তারপরও নির্বাচনকালীন সময়ে নিয়মিত কাজ চলবে। নির্বাচনী সময় আসার যখন যত কাছে আসছে তখন কিন্তু অনেক অনুরোধ আসা শুরু করেছে যে স্যার এই জায়গার প্রকল্পটা, এই জায়গার প্রকল্প, এগুলা কিন্তু এই প্রকল্পগুলোই আমরা দেব না। ব্রিফিংয়ে বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, গণমাধ্যমে পেশাদারিত্ব আনতে একটি আলাদা সম্প্রচার নীতিমালা তৈরির কাজ চলছে। বিটিভিকে কি বিবিসির মতো করা যায় কিনা, যে সরকার কি বলে না বলে তাতে কিছু আসা যায় না। এখানে এমন মানুষরা থাকবেন বোর্ডে যারা স্বনামধন্য নাগরিক সমাজের বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, ব্যক্তিত্ব, তারাই পরিচালনা করবেন। একনেক সভায় 16,032 কোটি টাকা ব্যয়ে 18টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে একটি দল প্রকাশ্যে আরেকটি দল গোপনে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তি উপলক্ষে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে দেওয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি সংস্কারের বিপক্ষে জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের ফসল সমানভাবে ঘরে তুলছে বিএনপি জামায়াত। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, খালেদা জিয়ার পরিস্থিতি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দায়ী তার পরিস্থিতির জন্য। গণতন্ত্রকে বাঁচাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দেখানো পথে অনুসরণের আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে বলেন, ভারত ও জাতীয় পার্টির প্রেসক্রিপশনে চলা বন্ধ করুন। সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। 4 দফা দাবিতে সারা দেশে 3 দিনে কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ। বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা। অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা। আমরা 10ম শ্রেণী, আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে, আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে। প্রস্তুতি নিয়েই আসছিলাম, পরে স্কুলে এসে দেখি এরকম গন্ডগোল চলতেছে, তো জানতে পারলাম ছাত্রদের দাবি আছে কিছু। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আজকে পরীক্ষা হওয়ার কথা,
আসছি আমরা ছাত্রদের নিয়ে আজকে পরীক্ষা হবে না। এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওনারা মানে বলতেছেন না। পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে, প্রস্তুতি থেকে ওরা দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষা ইফেক্ট পড়ে। শিক্ষকদের 4 দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি। তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলবর্তী শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের প্রমোশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং নবম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে। তাদের দাবি দেওয়া সরকারে কর্ণপাত করতেছে না, বিধায়ী তারা আজকে 3 দিনের কর্মবিরতি দিয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও হয়নি পাঠদান। বিভিন্ন স্কুলে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু স্থানে পরীক্ষা স্থগিত করা হয়। রাজবাড়ীতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর পরীক্ষা নেন শিক্ষকরা। পরীক্ষা হবে ওই জন্য আমরা আসছি। আমরা অনেক কষ্ট করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু এখন পরীক্ষা হচ্ছে না। আজকে পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা, ওদের ক্লাস 3 ওরা পরীক্ষা দিতে আসছে, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছে না। আসলে অনেক দিন হয়ে গেল, তো এর মধ্যে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়নি। কোনোভাবেই আমরা পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। গত 28 তারিখ থেকে সহকারী শিক্ষকবৃন্দ তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছে। তো আমরা প্রধান শিক্ষকগণ আমরা চাই তারা 11তম গ্রেড পাক। এরই মধ্যে সারা দেশে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের নির্দেশ দিয়ে জেলায় জেলায় শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে আজ চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। অমান্য হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাউসি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সকল কর্মকর্তার নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। একই সাথে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, নারকীয় এই হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রমাণিত, তাই দলটিকে বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানার সকালটা শুরু হয়েছিল গোলাগুলি, সেনা অফিসারদের রক্তে আর বারুদের গন্ধে। বিদ্রোহী জওয়ানেরা নৃশংসভাবে হত্যা করে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। ওই বিদ্রোহের ঘটনায় তৎকালীন সরকারের করা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে প্রশ্ন তুলেন ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যরা। নানা প্রশ্ন ছিল জনমনেও। 5 আগস্টের পট পরিবর্তনের পর নারকীয় এ হত্যাযজ্ঞের পুনর্তদন্তে গঠিত কমিশন দীর্ঘ 11 মাসের তদন্ত শেষে রোববার প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনে এ হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার কথা বলা হয়েছে। বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা। দাবি জানান হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশের। এই মানুষগুলো আমাদের বাবার সাথে চাকরি করেছে, আমাদের বাবার সাথে মেসে থেকেছে, আমাদের বাবার সাথে খেয়েছে। এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, আর না হলে যত সময় পেরাবে এনারা কিন্তু আস্তে আস্তে কাউকে আর পাওয়া যাবে না। প্রতিবেদনে উঠে আসে দলগতভাবে আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডে জড়িত, তাই বিচারের আওতায় এনে দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। ভুক্তভোগীদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতরা এখনও বহাল তবিয়তে আছে। বিচার নিয়ে সোচ্চার থাকায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও জানান তারা। কুরুচিপূর্ণ, আজে বাজে, নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়। আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়।
কমিশনের প্রতিবেদনে বলা হয় পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, আর এতে গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দায় আছে তৎকালীন সেনাপ্রধানেরও। প্রতিবেদনে উল্লেখ করা হয় ক্ষমতাকে পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 10 মাস পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে এবং প্রথম দিনে 1106 জন পর্যটক নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট ছেড়ে যায় 3টি জাহাজ। 2 মাস রাত্রি যাপন করা যাবে, তবে দ্বীপের পরিবেশ রক্ষায় 12টি নির্দেশনা মানতে হবে। প্রথম দিনে নিয়ম লঙ্ঘন করায় জরিমানা গুনেছে কেয়ারি সিন্দাবাদ জাহাজ। ভোরের আলো ফুটতেই কক্সবাজার বিআইডব্লিউটি এর জেটিতে হাজির পর্যটকরা। সবার গন্তব্য সেন্ট মার্টিন। এরপর সকাল 7:15টায় প্রায় 1100 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 3টি জাহাজ। 6 ঘন্টার এই ভ্রমণে পর্যটকরা মেতে ওঠেন আনন্দে। আমাদের বিয়ের পর এটা আমাদের হানিমুন ট্রিপ, খুব এক্সাইটেড এটা নিয়ে। আশা করি খুব ভালো হবে। এখানে একটা র ফিলিংস পাবো, যেহেতু ফার্স্টের দিনই আমরা যাচ্ছি। এই যে নীল জল, একটু পরে আমরা প্রবাল দ্বীপ দেখতে পারবো। হ্যাঁ, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতন ব্যক্ততা আমার নেই। এটা আমাদের ফার্স্ট আসা আর কি, আমরা বিয়ের পরে ফার্স্ট আসলাম, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। টিকিট নিয়ে কোনো ঝামেলাতে আমাদেরকে পড়তে হয়নি, আমরা সরাসরি টিকিট কেটে এখানে এসেছি। দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি পর্যটকরা। কেউ যাচ্ছে আনন্দ ভ্রমণে, কেউ স্টাডি ট্যুর বা গবেষণার কাজে। সেন্ট মার্টিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সবাই আসছে, অনেক ভালো লাগছে এবং অনেকদিন পর যেহেতু খুলছে আমরা শুরুতেই আসার ট্রাই করছি যাতে সেন্ট মার্টিনের র বিউটিটা আমরা দেখতে পাই। স্টাডি ট্যুর আর কি, আমাদের ওখানে যাই আমরা ওখানকার এনভায়রনমেন্ট দেখবো, ওখানকার যে প্রাণীগুলো আছে তাদের জীববৈচিত্র্য এগুলা দেখবো আর কি। বিচের যে সাইডে যে কোরালগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। পরের দিনে আমাদের হচ্ছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ এখানে কত রকম প্রাণীগুলো আছে সেটা দেখব। এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে হচ্ছে বা পলিউশনটা রোধ করতে আমরা কি করতে পারি সেই সব নিয়ে স্টাডি করার জন্য আমাদের টিচার সহ আমরা একটা গ্রুপ যাচ্ছি জুলজি ডিপার্টমেন্ট থেকে। মাত্র 2 মাসের জন্য রাত্রিযাপন উন্মুক্ত করেছে সরকার। ফলে সেন্ট মার্টিনের হোটেল মোটেল ব্যবসায়ী এবং স্থানীয়রা খুশি। ঈদের পরও এ সুযোগ দেওয়ার দাবি তাদের। গত বছরও কিন্তু 2 মাস ওপেন ছিল। 2 মাসের ইনকাম দিয়ে এই যে গেল 10 মাস দ্বীপে এক প্রকার নীরব দুর্ভিক্ষ চলেছে। এটা আমাদের গলায় এক ধরনের ফাঁস লাগানো, আর হচ্ছে উপর দিয়ে একটা ফুল। 2 মাসের পর্যটক, এটাই তার ভাষা। পরিবেশকে ঠিক রেখে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে কি ট্যুরিজম হচ্ছে, পর্যটন হচ্ছে, তাহলে সেন্ট মার্টিন কেন হবে না? সরকারি অনুমোদনকৃত ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে প্রথম দিনে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে 50,000 টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য থাকছে 12টি নির্দেশনা। যদিও দিনে 2000 পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও প্রথম দিনে গেছে তার অর্ধেক। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্বীপের পরিবেশ রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ রাখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। প্রথমবারের মতো দুদকের জালে জড়াচ্ছেন সংস্থাটির সাবেক কোনো চেয়ারম্যান। স্বাধীন সংস্থাটি সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে একজন ঠিকাদারের কাছ থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে 2 সদস্য কমিটি গঠন করেছে। ঘুষ কেউ আমাকে দিবে? স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে করোনাকালে বিভিন্ন হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছিল। এরপরও দীর্ঘদিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা রিমান্ডে সে জানায় চাঞ্চল্যকর তথ্য। এসব তথ্যের সূত্র ধরে এবার দুদক নিজেই সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ব্যবসায়িক অংশীদার ছিলেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। এ কারণে স্বাস্থ্য খাতে অনিয়ম করলেও ইকবাল মাহমুদের প্রভাবে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন মিঠু ও তার ভাই। এর বিনিময়ে ইকবাল মাহমুদ মিঠুর কাছ থেকে উপহার হিসাবে গুলশানে 2টি ফ্ল্যাট নেন।
যদিও এ নিয়ে অনুসন্ধানের সময় এখনই বিস্তারিত কিছু বলতে রাজি না দুদক কর্মকর্তারা। কোনো সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়ে থাকে তাহলে আমি জেনে আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ ইজাজুল ইসলাম প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। এদিন 7 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 7 কোটি 2 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ডের সংবাদ গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত এবং টিউলিপ সিদ্দিক এমপি গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অ্যাবসেন্স, এই শিরোনামেই সংবাদটি প্রচার করে বিবিসি। একই ধাঁচে হেডলাইন করে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। অন্যদিকে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপকে কারাদণ্ড, এই শিরোনামে সংবাদটি প্রচার করে আল জাজিরা। বাংলাদেশের আদালতে কারাদণ্ডের রায় হতবাক টিউলিপ, এমন শিরোনাম করেছে স্কাই নিউজ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। 4 দেশে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়া, যেখানে দুর্যোগে 600-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির বন্যা দুর্গত অনেক এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। শ্রীলঙ্কায় প্রাণহানি সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 334 জনে। থাইল্যান্ড, মালয়েশিয়াতেও দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে 1.5 শতাধিক মানুষের। গেল কদিন ধরেই কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ দুর্যোগের সাক্ষী হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির 3 প্রদেশে ধীরে ধীরে ফুটে উঠছে বন্যা, ভূমিধসের ধ্বংসচিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও পশ্চিম সুমাত্রা এবং আচে প্রদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে দেশটির এই 3 প্রদেশেই শুধু বাস্তুচ্যুতের সংখ্যা আনুমানিক 3 লাখ। তবে তাদের উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কেননা দুর্গত এলাকাগুলোতে প্রবেশ করতে পারেনি উদ্ধারকর্মীরা। ভূমিধসে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি দ্বীপাঞ্চল। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা। হদিস মেলেনি নিখোঁজ 2 শতাধিক বাসিন্দার। দেশটির কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি, যাতে 20,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত লক্ষাধিক বাসিন্দা, ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি। কর্তৃপক্ষ বলছে শ্রীলঙ্কার 1/3 অঞ্চলেই নেই বিদ্যুৎ ও সুপেয় পানি। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভূমিধসের কারণে বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে বেগ পোহাচ্ছে প্রশাসন। ভারী মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার অপর 2 দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে দেশও। অনিক রহমান, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। তার চিকিৎসায় নিয়োজিত হয়েছেন 5 সদস্যের চীনা মেডিকেল টিম। এদিকে রাজধানী সহ দেশ জুড়ে সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেতাকর্মীরা। নেত্রীর আরোগ্যই এখন একমাত্র চাওয়া। গেল 1 সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা। নেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে প্রায় প্রতিদিন দোয়া মাহফিলের আয়োজন করছেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র এখনো ধোঁয়াশার মধ্যে। দেশবাসী বেগম জিয়াকে কাছে পেলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র এখনো একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে। এই সময় কমপক্ষে প্রেরণার উৎসস্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো বেশ কিছুদিন, আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায়, এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে। এদিকে বাদজোহর গুলশান আজাদ মসজিদে বিশেষ দোয়া আয়োজন করে আমরা বিএনপি পরিবার। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আপসহীন নেত্রীর সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অংশ নেন হাজারো মানুষ। আপসহীন নেত্রী, যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র এসেছে, যেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে সুস্থ, মানে বাংলাদেশ আজকে অসুস্থ। জামালপুরে মুক্তিযুদ্ধ সংসদ এলাকায় সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তির প্রত্যাশায় শীতবস্ত্র তুলে দেয়া হয়। কুড়িগ্রামেও দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কারা নির্যাতিত নেত্রীর জন্য জনগণের কাছে দোয়া চান দলের নেতাকর্মীরা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী পার্ক মাঠে কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম। পাবনা সাথিয়া হাই স্কুল মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর যুব দল। বেগম জিয়ার রোগ মুক্তিতে চট্টগ্রামেও ছিল আয়োজন। নাজিরহাট পৌরসভা এলাকায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন আলেম ওলামা হাফেজ সহ এতিমখানার ছাত্ররা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ আর দেশবাসীর প্রার্থনায় সংকট কাটিয়ে উঠবেন সাবেক প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা সকলের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।